আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই বাবা। কোথা থেকে কিভাবে আনবে জানি না, একে আমার চাই মানে চাই। আরুষ দায়সারা ভঙ্গিতে রুহুল শেখের দিকে ছবি ছুঁড়ে দিতে দিতে কথাগুলো বলল। রুহুল শেখ সকালের খবরের কাগজ পড়ছিলেন। আচমকা ছেলের অন্যায় প্রস্তাবে ওনার ভ্রু কুঁচকে আসে। থমথমে চাহনিতে ছেলের দিকে তাকিয়ে থেকেও তার মাঝে কোনরূপ প্রতিক্রিয়া না দেখতে পেয়ে আশাতীত হতাশ হন তিনি। আশকারা দিতে দিতে যে ছেলে তার উচ্ছন্নে গেছে তা আর বুঝতে বাকি নেই। রুহুল শেখ চোখ মুখ গম্ভীর করে তপ্ত চাহনিতে ছেলের পানে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে ঠাটিয়ে বেয়ারা ছেলেকে সোজা করে ফেলতে, যা এতকাল করতে চেয়েও পারেননি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরুষ। আমায় কি মনে করো বেয়াদব? তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমি একটা মেয়েকে অপহরণ করে আনবো? ধমকে সুরে বললেন। দরকার হলে করবে। দেখো বাবা, মেয়েটাকে আমার দরকার, আজ রাতেই দরকার। কী রকম দরকার আই হোপ এক্সপ্লেন করতে হবে না। চোখ মুখ গম্ভীর করে রুহুল শেখ বললেন, কখনো না। তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোনো মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। নাইট ক্লাবে নিশ্চয়ই বাজে মেয়ে ছেলের অভাব পড়েনি, তুমি তাদের নিয়েই জীবন ধ্বংস করে বেড়াও। কিচ্ছু বলছি না বলে ভেবো না এই মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো আরুষ। মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হচ্ছে, তুমি কোনো শালীন মেয়ের নখের যোগ্য নও, গমগমে সুরে বললেন। আরুষ বাঁকা হেসে রুহুল শেখের চোখে চোখ রাখল, নির্লিপ্ত কণ্ঠে বলল, প্রস্টিটিউটদের নষ্ট পল্লীতেই মানায় বাবা, আরুষের জীবনে নয়। এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই, ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি? হঠাৎ বিয়ের ভূত চাপলো কীভাবে তোমার মাথায়? পাগল টাগল হলে নাকি? অতিশয় অবাক কণ্ঠে বললেন, আমার বয়স কত হিসেব রেখেছ? আই অ্যাম নাও 28। বিয়ে এখন না করলে কবে করব? শুধু বিয়ে নয়, ভাবছি আজ বিয়ে করে আজই বাসর সারব। হঠাৎ বুঝতে পারলাম তোমাকে দাদু হওয়ার সুযোগ না করে দেওয়ায় তোমার আত্মার অভিশাপে দিন দিন ভস্ম হয়ে যাচ্ছি। আমি শান্তিপ্রিয় মানুষ, তোমার বদদোয়া নিয়ে অযথা অশান্তি পোহাবো কোন দুঃখে? তাই বিয়ে করা জরুরি। ছেলের মুখে অসভ্যর মতো কথা শুনে রুহুল শেখের চোখ বড় বড় হয়ে আসে। এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার ছেলে কি এত নির্লজ্জ হওয়া সাজে? বাবা হই তোমার, আমার সামনে যা তা বলবে না স্কাউন্ডেল, দাঁতে দাঁত চেপে বলে। আহা, তুমি চটে যাচ্ছ কেন? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসর করোইনি। তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কিভাবে? আকাশ থেকে টুস করে পড়ে? রুহুল শেখের কান বেজে উঠল তৎক্ষণাৎ। নিজের আপন ছেলের মুখে এহেন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কোন কুক্ষণে বেয়ারাটা জন্মেছিল কি জানি। তুমি আমার ছেলে হতে পারো না। কার ছেলে তুমি? হাসপাতালে নিশ্চয়ই কেউ বদলে দিয়েছিল। আমার রক্ত তোমার মতো নির্লজ্জের শরীরে থাকতেই পারে না। কাল ওই ডিএনএ টেস্ট করে আমি এর বিহিত করতে চাই, থমথমে মুখে বলল। আরুষের এতেও কোনো ভাবাবেগ নেই। সে ড্যাম কেয়ার ভাব নিয়ে ঠোঁট এলিয়ে কুটিল হাসছে। দেখে মনে হচ্ছে রুহুল শেখ তাকে পাশে বসে ভীষণ মজার কোনো জোকস শোনাচ্ছে। ডিএনএ টেস্ট করে দেখতেই পারো, আমারও কিন্তু মনে হয় না আমি তোমার ছেলে। তোমার বউয়ের যা চরিত্র, অন্যের বীজ তোমার চারা বলে রোপণ করে দেয়নি, তার কি গ্যারান্টি? তার ছেলে সুরে বলল। রুহুল শেখ দমে গেলেন। এর সাথে কথা বলা মানেই নিজের মান সম্মান ধ্বংস। আপন ছেলে বাপের ইজ্জত নিয়ে এভাবে টানাহেঁচড়া করবে, তার এত অধপতনের দিন আসলো? হ্যাঁ, নিজের প্রতি বড্ড ক্ষোভ হচ্ছে রুহুল শেখের। এত জনম কেবলই ভালোবাসা দিয়ে এসেছে, যার দরুন খুব অগোচরে ছেলেটা কবে যেন একটু বেশি নষ্ট হয়ে গিয়েছে। ভদ্র সমাজে এই ছেলেকে সন্তানের পরিচয় দিতে তার আত্মসম্মানে লাগে। ভেবেছিল এক হাতে আরুষকে মানুষের মতো মানুষ তৈরি করবে, কিন্তু কে জানতো মানুষ নয়, ছেলেটা জানোয়ার তৈরি হবে। লম্বা শ্বাস টেনে রুহুল শেখ ছেলে থেকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন। রাগ নিয়ন্ত্রণে খুব শান্ত গলায় নরম ভনিতে বললেন, বিয়ে ছেলে খেলা করার জিনিস নয় আরুষ। বিয়ে একটা পবিত্র বন্ধন, দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মেলবন্ধনের সম্পর্ক। এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শিখো। কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না। আমি তাস খেলবো না, ক্রিকেট, সেটা আমার উপরেই ছেড়ে দাও বাবা। তুমি শুধু দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো। জীবনটাকে কি ফাজলামো পেয়েছো? তোমার মতো ছেলেকে জেনে বুঝি কে বিয়ে করবে? কোনো বাবা এমন অপদার্থের হাতে মেয়ে দেয়? রুহুল শেখের কথা যেন কানে তুলল না আরুষ। নিজ সিদ্ধান্তে অটল হয়ে বলল, এ ব্যাপারে আমি সত্যি সত্যি সিরিয়াস। আর আমার কথা যদি তুমি না শুনো তাহলে আজই আমি ড্রাগস নেব। এবার চাইলেও এই পথ থেকে আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি, আই প্রমিস ইউ। কথা শেষ করে আরুষ বেরিয়ে গেল বাড়ি থেকে। পেছন থেকে রুহুল শেখ তাকে ডাকতে নিয়েও ডাক দিলেন না। আরুষ কতটা জেদি তিনি জানেন, তাই নতুন করে ছেলেকে বোঝানো মানে অপাত্রে কন্যাদান। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রুহুল শেখের। ড্রাগস থেকে বাঁচাতেই তো এতকাল ধরে আরুষের সকল অন্যায় আবদার মেনে নিয়েছে।
যতই হোক ছেলে যে তারই, যতই খারাপ হোক অন্যায় করুক ছেলে যে তারই অংশ। কি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন তিনি? বন্ধ দরজার পেছনে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে একটি মেয়ে। তার হলদেটে ফর্সা মুখ উজ্জ্বল লাইটের আলো মোহময় দেখাচ্ছে। খোপায় বাঁধা কেশরাশি খুলে এলোমেলো ছন্দে লেপটে আছে পিঠজুড়ে। কতক আবার মুখের অগ্রভাগেও দৃষ্টিগোচর। নারীর সৌন্দর্য ভারী রহস্যময়। ক্ষণে ক্ষণে যেন নারী রূপ বদলায়, কখনো অতি সাধারণ, কখনো বা সাধারণ হয়েও অসাধারণ। মনের আমেজে শীষ বাজাতে বাজাতে শৌখিন কামরায় দরজা ঠেলে প্রবেশ করল আরুষ। হাতে জ্বলন্ত সিগারেট, ঠোঁটে আমোদিত হাসি। মনে আজ ফুর্তির শেষ নেই। অবশেষে তার ইচ্ছে পূরণ হতে চলেছে। অজ্ঞান মেয়েটিকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে আরুষ শয়তানি হাসি দেয়। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা কয়েকজন গার্ড সেখানে উপস্থিত ঠায় দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজনকে আরুষ ধমকে সুরে বলে, আমার হবু ওকে বেঁধে রেখেছিস কেন গর্ধব? জলদি খোল রে। নরম হাতে কালো দাগ পড়লে চামড়া খুশিয়ে নেব। বিশাল স্বাস্থ্যের অধিকারী গার্ডসটি ভয়ে হালকা ঢোক গেলে। অজ্ঞাত মেয়েকে বেঁধে রাখার অপরাধে আজই বুঝি চাকরি খোয়ায়। বউ বাচ্চা যে না খেয়ে মারা পড়বে। চটজলদি লোকটি সে মেয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয়। আরুষ চোখের ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বলে তারা সেকেন্ডের গতিতে বেরিয়ে যায়। আরুষ মেয়েটিকে দেখে তৃপ্তি ভরে বাঁকা হাসি। এত খুশি জীবনে কখনো হয়নি। কেন এত খুশি হচ্ছে সে নিজেও জানে না। শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কি কাউকে এতখানি তৃপ্ততা দিতে পারে কি জানি। সাইড টেবিল থেকে জার ভর্তি পানি সজোরে মেয়েটির মুখে ছুঁড়ে মারে আরুষ। চোখে নাকে পানির ছটা প্রখরভাবে পড়তেই আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকায় সে। ক্লোরোফর্মের ইফেক্ট একটু বাদেই কেটে যেত, কিন্তু ততক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য আরুষের নেই। মেয়েটি এলোমেলো তালে চোখ খুলে আরুষকে তার পানে চোখে থাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। শরীরে কম্পন সৃষ্টি হয় আলগোছে। নিকোটিনে ভরা সিগারেটের ধোঁয়া মেয়েটির দিকে ছেড়ে দেয় আরুষ। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঘাড় বাঁকা করে চেয়ে থাকে মেয়েটির মুখপানে এক দৃষ্টিতে। অতঃপর সে অবস্থাতে ভয়ঙ্করভাবে শব্দ করে হেসে উঠে বলে, ওয়েলকাম টু মাই হেল বেব। মেহের সশব্দে কেঁদে উঠে তৎক্ষণাৎ। ভয় মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে, কেন ধরে এনেছেন আমায়? কি ক্ষতি করেছি আপনার? তুমি জানো না তুমি কি করেছ? সিরিয়াসলি জানো না? সেদিনের চরটা কি ভূতে মেরেছিল আমায়? কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? বলেছিলাম না তোর জীবন আমি হেল বানিয়ে ছাড়ব? তোর মতো অভিশপ্ত জীবন কারো হবে না। লুক, আই হ্যাভ কিপ মাই ওয়ার্ড। আমি কথা রেখেছি। গাল চেপে ধরে বলে আরুষ, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার খুব ভুল হয়ে গেছে। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইব। দরকার হলে সবার সামনে আমায় আপনি চড় মেরে আপনার প্রতিশোধ নেবেন, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না। প্লিজ আমাকে মাফ করে দিন, অনুনয় করে বলে। দেমাগ এত তাড়াতাড়ি ছুটে গেল? তুই না প্রতিবাদী নারী? অপহরণ করে এনেছি, পুলিশে কমপ্লেন করবি না? তোর তো স্বভাব আছে কিছু হলেই সবাইকে আমার নামে কমপ্লেন করে বেড়ানো। মেহের বুঝল আরুষ পরপর সব ঘটনা মনে পুষে রেখে দিয়ে ক্ষোভকে তীব্র করে তুলেছে। মনে হচ্ছে আরুষ এত জলদি তাকে ছাড়বে না। সত্যি বোধহয় তার জীবন জাহান্নামে পরিণত করবে। আচ্ছা, ঠিক কি করে আরুষ তার প্রতিশোধ নেবে? চর মারতে মারতে কি খুন করে ফেলবে, নাকি তাকে রেপ করে হত্যা করে লাশ গুম করে দিবে? এই ছেলে নাওজুবিল্লাহ মার্কা চরিত্র সম্পর্কে মেহের খানিকটা অবগত। চরিত্রহীনেরা তো সর্বপ্রথম শরীরে হাত বাড়ায়। মনে মনে নানান আশঙ্কা করতে করতে মেহেরের বুক ছ্যাদ করে উঠল। রাগ হচ্ছে নিজের উপর, ভীষণ রাগ। কোন কক্ষণে শয়তান ছেলেকে চর মেরেছিল কে জানে। একটা চর, এই একটা চর তার জীবনে কাল বৈশাখী টেনে আনলো। মেয়ের ভেতরে বাস করা সুপ্ত মন ক্ষোভ প্রকাশ করে তাচ্ছিল্যে সুরে বলল, খা, এখন বসে বসে মার খা মিহু। কে বলেছিল অত প্রতিবাদী নারী জাগরণী বেগম রোকেয়া হতে? দুর্নীতির অন্ধকার কাটাতে গিয়ে তোর জীবনের আলো শেষ। আজই তোর শেষ দিন। মরবি, মরবি, এক্ষুনি মরবি। কাঁদাগদ গলায় মেহের আরুষের নিকট প্রশ্ন ছুড়ে বলে, আমাকে খুন করে প্রতিশোধ নেবেন, নাকি সকাল বিকাল গণধোলাই দিয়ে দিয়ে মারবেন? আমার শাস্তি হিসেবে কি থাকছে? আরুষ ফিক করে হেসে ফেলে মেহেরের কথায়। মেহেরের ভীত মুখ দেখে কলিজা শীতল হয়ে যাচ্ছে। 5 ফুটের ধানি লঙ্কার তেজ 5 মিনিটে ছুটে গেছে মনে হতেই খুশি খুশি ভাবটা ডাবল হয়ে যাচ্ছে। তোমাকে খুন করলেও আমার রাগ মিটবে না মেহেরজান। তোমার শাস্তি কি এক্ষুনি জানতে পারবে? একটু ওয়ে। কথা শেষ হওয়ার আগেই আরুষের মুঠোফোন বেজে ওঠে বাজখাই সুরে। ফোন স্ক্রিনে বাবা নামটা জলজল করছে। আরুষ মুচকি হেসে ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে রুহুল শেখ প্রচণ্ড খ্যাপাটে গলায় বললেন, কোথায় রেখেছ মেয়েটিকে? আমায় অপহরণ করতে বলে নিজেই তুলে নিলে? আশ্চর্য! নিজেই যখন তুলবে তাহলে মধ্যিখানি আমায় কেন পাপ কাজে জড়ালে?
কোথায় আছো এক্ষুনি বলো। খবরদার বলছি, মেয়েটার গায়ে তুমি হাত দিবে না। তোমার রিয়েকশন দেখে মনে হচ্ছে তোমার বউ ভাগিয়ে এনেছি আমি। স্ট্রেঞ্জ, সত্যি করে বলো দেখি, আমার হবু বউয়ের মাঝে কি তুমি তোমার পালিয়ে যাওয়া বউকে খুঁজে পেয়েছো, তাই তাকে নিয়ে কাড়াকাড়ি করছো? দেখো বাবা, তোমার বয়স আর আমার হবু বউয়ের বয়স পার্থক্য লাইক দাদা নাতনি। তার দিক থেকে বউ নজর তুলে নিয়ে আমার মা বয়সী কোনো এক্সপায়ার মহিলার উপর নজর ফেলো। আমি বিয়ে করছি বলে হিংসা করো না বাপ। আমার বাসর সেরি তোমার জন্য বউ খুঁজতে মাঠে নামবো। আমি কি তোমার মতো অন্ধ যে নির্জন রাতের একাকিত্ব তো আমি বুঝবো না? সো জাস্ট চিল, দাঁত কিলিয়ে বলে। রুহুল শেখের কান বেজে উঠল তাৎক্ষণিক। সেই সাথে চোখেও আন্ধার দেখা শুরু করলেন। বুঝতে পারছেন তার গড় আয়ু আর বেশি দিন নয়। এই অসভ্য ছেলে তার নির্লজ্জকর কথায় ঘায়েল করে তাকে হার্ট স্ট্রোক করে দিয়ে মারবে। এটা কেমন ছেলে তার? দাঁত কটমট করে রুহুল শেখ বললেন, বাবা হই তোমার, মুখ সামলে কথা বলো বেয়াদব। তুমি আমার ছেলে না হলে এতক্ষণে মাটির নিচে পুঁতে ফেলতাম। হ্যাঁ, সেই সাথে আমার হবু বউকেও নিজের বউ বানিয়ে ফেলতে। কচি মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি। তুমি চাপ নিও না, আমার বউয়ের চেয়েও কচি বউ তোমাকে ধরিয়ে দেব, সুগার ড্যাডির জুটির মতো। রুহুল শেখ প্রচণ্ড ক্ষেপে ফোন কল কাটলেন। এই দুর্দান্ত অসভ্য ছেলের সাথে আর 1 মিনিট কথা বলে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করবেন। জানের মায়া কান নেই। কিন্তু পর মুহূর্তে মনে পড়ে গেল মাসুম মেয়েটির কথা। ওই মেয়েটার তো কোনো দোষ নেই। যা বজ্জাকি ছেলে, তার কোনো ক্ষতিটতি যে করবে না তার কি গ্যারান্টি? চিন্তিত মুখে পুনরায় ছেলের নম্বরে ডায়াল করলেন তিনি। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ হলো। আরুষ খানিক ঝাঁঝালো কণ্ঠে বাক্য ছুড়ল, তুমি আমার বাবা নাকি মীর জাফর বলো তো? একটু পরপর কল করে আমার রোমান্সে বিঘ্ন ঘটাচ্ছ? না, যা বুঝছি একটা ঘষেটি খালা জোগাড় না হওয়া পর্যন্ত নবাব আর বেগমের বাসর তুমি কিছুতেই হতে দিবে না। মীর জাফরি করে ঠিক একটা ষড়যন্ত্র পাকাবেই। এক বেলার মধ্যে কিভাবে তোমার জন্য ঘষেটি খালা খুঁজবো বলো তো? একদিন সবর করতে পারছো না? ছেলের বিয়ে দেখে তোমার যৌবন তাগড়া হয়ে উঠল। আশ্চর্য। কোনো মতে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে আনলেন রুহুল শেখ। এই মুহূর্তে অশ্রাব্য কিছু অশ্লীল গালিগালাজ করতে ইচ্ছে করছে তার। শুধু ছেলে বলে ইচ্ছেটা অ্যাপ্লাই করতে পারছে না। শয়তানটা এই নিয়েও তাকে পচাতে ভুলবে না। আর একটা বাড়তি কথা বললে তোমায় আমি ত্যায্য পুত্র করবো, স্কাউন্ডেল। কোথায় আছো? দ্রুত বলো, আমি আসছি। আরুষ বাবার হুমকির তোয়াক্কা না করে গদগদ হয়ে বলল, তুমি ভীষণ হাইপার হয়ে যাচ্ছ বাবা। বউ ছাড়া মানুষ যে এত হাইপার হয় তোমায় না দেখলে জানতাম না। তোমার জন্য আমি একটা বউ পছন্দ করে রেখেছি। মহিলার 2টো মেয়ে আছে, বিয়ে করবে। বউর সাথে বাচ্চা ফ্রি, বাড়তি করে তোমার আর পরিশ্রম করতে হবে না। কিন্তু তুমি চাইলে আমায় একটা ভাই বা বোন দিতেই পারো, আমি তাতে বরং খুশিই হব। তোকে আমি চুপ করতে বলেছি আরুষ? রাগে গর্জে ওঠে। আরুষ ফাজলামো থামালো। বুঝলো তার নিরীহ টাইপ সরল বাপটা তার ব্যাকা কথাগুলো আর নিতে পারছে না, তাইতে খেপে তুইতোকারি করছে। থাক, তাকে আর হৃদরোগের পেশেন্ট না বানানোই ভালো। বেচারা বাপটা যে সহ্য হচ্ছে না। রিসোর্টে আছি, জলদি কাজে নিয়ে চলে আসো। টিপিক্যাল বাঙালি বউ আমার বিয়ে ছাড়া বাসর ঘরে ঢুকতেও দেবে না। তোমায় দাদু ডাক শোনানোর জন্য বেশি অপেক্ষা করতে চাই না। আরুষের কথা শেষ হওয়ার আগে রুহুল শেখ কল কেটেছেন বোধ হলে আরুষ থামে। শেষ বাজে শয়তানি হাসি এসে মনে মনে আড়য়, আহারে আমার নিরীহ বাপটা। মেয়ের কান খাড়া করে এতক্ষণ আরুষের কথা শুনছিল। অনুমান করেছে আরুষ তার বাবার সাথে কথা বলছিল। বাবার সাথে কেউ এত অসভ্যতা করতে পারে তা মেহেরের ভাবনার বাহিরে ছিল। মানুষ বন্ধুর সাথেও এত খুল্লাম খুল্লা কথা বলে না। ছেলেটাকে যতটা অশ্লীল ভেবেছিল তার চেয়েও 100 গুণ অধিক অশ্লীল সে। ছি, গা গুলিয়ে আসছে মেহেরের। বিরক্তি আর ঘেনা ভাবটা তবু চেপে বসে আছে। আরুষকে আর কোনোভাবে চটানো যাবে না। মিষ্টি কথার চেরা ভিজাতে হবে। মেহেরকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরুষ ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মেহের গলার শ্লেষা পরিষ্কার করে নিয়ে নাটকে আহ্লাদ টেনে বলে ওঠে, আপনার বিয়ে আজ? তার মানে আপনার বউয়ের সেবা যত্ন করতে আমাকে এনেছেন, তাই না? বেশ তো, আমি আপনার বউয়ের গলা থুরি হাত পা টিপে দেব, সব কাজ করে দেব। তবু আমায় মারবেন না ভাইয়া। সাথে তোর বউয়ের কানে আচ্ছা মতো বিষ ঢেলে যাব বেটা, ডিভোর্স করিয়েই ছাড়বো তোর, মনে মনে বলল। আরুষ মেহেরের মুখের কাছে ঝুঁকে আসে তখনই। অস্বস্তিতে গাঢ় হয়ে মেহের তার মাথাটা পিছিয়ে নেওয়ার চেষ্টা চালায় যথাসম্ভব, কিন্তু লাভ বিশেষ হয় না। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্ব তার এবং আরুষের মাঝে। একটুখানি অঘটন ঘটলেই সরাসরি লিপকিস অনিবার্য। মেহেরের গা গুলিয়ে আসে আবারও। এক টুকরো কয়লার মতো পোড়া কালো রুক্ষ ঠোঁট আরুষের। এই ঠোঁট সে জীবনেও নিজের ঠোঁটের সংস্পর্শে আনতে চায় না। কোনো বিড়িখোরের ঠোঁট মেহের সবচেয়ে বেশি অপছন্দ করে। এরকম বদনাম মস্তিষ্ক নিয়ে আমার সাথে পাঙ্গা নিতে এসেছো মেয়ে? হাউ সিলি, মাথায় ঘিলুটিলু আছে নাকি? বাজারে সস্তায় বেচে দিয়েছ?
তার ছেলে সুরে বলে। বিয়েটা আমাদের বেব, তুমি তখন প্রশ্ন করলে না তোমার শাস্তি কি? তোমার শাস্তি আজীবন আমার কাছে আটক থাকা, সকাল বিকাল আমায় এন্টারটেন করা, আমার ইচ্ছেতে বেড শেয়ার করা, আর প্রচণ্ড রাগ দমাতে তোমায় তুলে আছাড় আছাড় খেলা। এই তো এগুলোই তোমার শাস্তি, বেশি না বেব, বাঁকা হেসে বলে আরুষ। মেহের স্তব্ধ বনে গেল। সামান্য একটা চরের মাসুল আজীবন দিতে হবে? একটা ভুল, মাত্র একটা ভুলের জন্য অমানুষের মতো আচরণ করবে আরুষ? এত নীচ মানসিকতা সে! ছি! ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল মেহের। সৃষ্টিকর্তার নিকটে ভেতর মন দু হাত তুলে প্রার্থনা করছে এই মুহূর্তে তার মৃত্যু আসুক, তবু আরুষের সাথে বিয়ে না হোক। মেহেরের প্রার্থনা কোনো এক কারণে বিধাতা কবুল করলেন না, বরং মেহেরের মনের আশঙ্কা সত্যি করে দিয়ে উড়ে আসলো আরুষের বাবা, সাথে একজন মুরব্বীও। আরুষ সেই মুরব্বীকে দেখে আজ করতে পারল কে হতে পারে তিনি, তাই বাড়তি করে প্রশ্ন করল না। রাজ্যজয়ী হাসি ফুটিয়ে বাবার উদ্দেশ্যে বলল, সাবাস, এই না হলে আমার বাবা। আই এম প্রাউড অফ ইউ বাবা। মেহের ওসবে কান দিল না। বাপছেলে কী বিষয়ে গর্ববোধ করে মরে যাচ্ছে তা নিয়ে মেহেরের কোনো মাথা ব্যথা নেই। সে কেবল ভাবছে আরুষের বাবা এসে পড়েছে, ভালোই হলো, কান্নাকাটি করে কোনোভাবে সিম্প্যাথি কুড়োতে পারলে এই যাত্রায় বেঁচে যায়। যেই ভাবা সেই কাজ। মেয়ের শব্দ করে কেঁদে উঠল ভ্যা ভ্যা করে। যদিও এত কান্না তার পাচ্ছে না, কিন্তু সিম্প্যাথি পেতে গেলে কষ্ট যে করতেই হবে। আঙ্কেল প্লিজ আমাকে বাসায় যেতে দিন, আপনার ছেলে আমাকে ধরে রেখেছে, আপনি আমায় বাঁচান আঙ্কেল। আমার মা এতক্ষণে চিন্তায় অস্থির হয়ে পড়েছে নিশ্চিত, প্লিজ আঙ্কেল আমায় ছেড়ে দিতে বলুন। আরুষ বোধহয় মোহরের নাটকীয় কান্না বুঝে ফেলল। ঘাড় বাঁকা করে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে বলল, কার থেকে হেল্প চাইছো জান? বাবাই তো কিডন্যাপিং করেছে তোমার। মেয়ের হতবম্ব বনে চোখ বড় বড় করে চাইল রুহুল শেখের দিকে। সে শিখে না বাপ বেটা একই ঘাটের সার। রুহুল শেখ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কুলাঙ্গার ছেলের জন্য হাঁটুর বয়সী মেয়ের কাছে মাথা হেট হয়ে গেছে। ইচ্ছে করছে পদ্মায় গিয়ে ঝাঁপ দিয়ে মরতে। আরুষ বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমার সামনে বলো। তোমায় আমি বিশ্বাস করি না। মীর জাফরি করে উল্টো চাল চেলে আমার বউ ভাগিয়ে দিলে সমস্যা। আমি চিরকুমার থাকতে চাই না বাপ, দয়া করে ঘষেটি খালার মতো ষড়যন্ত্র করো না। আরুষ হুঙ্কার ছেড়ে বলে। আরুষ দাঁত কেলিয়ে হাসল। শেষ বাজাতে বাজাতে দরজা খুলে বেরিয়ে গেল কাজী সাহেবকে নিয়ে। যেতে যেতে শোনা গেল কাজী সাহেবকে সে অস্বাস্থ্যকর নানান গল্প শোনাচ্ছে। রুহুল শেখ অপরাধীর মতো মাথা ছাপড়ে মেহেরের সামনে দাঁড়ালেন। ছেলের অন্যায় আবদার রাখতে গিয়ে সেও যে অপরাধ করেছে তাই মেয়েটার চোখে চোখ রেখে কথা বলার সাহস ওনার নেই। মেয়ের এখনও ঘোরের মধ্যে বিচরণ করছে। কেন যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না বাবার বয়সী লোক কীভাবে ছেলের কথা শুনে তাকে কিডন্যাপ করতে পারে। এও কি সম্ভব? মেয়ের ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রুহুল শেখের দিকে। চোখ জোড়া জীবন্ত অশ্রু টলমল করছে। বাবা পৃথিবীতে নেই ঠিক, কিন্তু বাবার বয়সী সকল মানুষকে সে বড্ড শ্রদ্ধার চোখে দেখে। পৃথিবীর সকল বাবার মাঝে নিজের বাবাকে খুঁজে বেড়ায়। সকল বাবা মেয়ে সম্পর্ককে যেন নিজেকেই খুঁজে ফেলে গোপনে। এই বাবা বয়সী লোকটি তার সাথে অন্যায় করতে পারল কি করে? শ্রদ্ধা দৃষ্টিতে দেখা মানুষদের এক মুহূর্তে কীভাবে ঘৃণা করবে মেহের? আমি আপনার আপন সন্তান হলে এত বড় অন্যায় করতে পারতেন আমার সাথে আঙ্কেল? শুধু নিজের সন্তান না বলে মনুষ্যত্বকে বলি দিয়ে আমার জীবন নিজে হাতে নষ্ট করে দিতে চাইলেন? আপনার ছেলের জন্য তো মেয়ের অভাব হয় না আঙ্কেল, তাহলে আমিই কেন? পৃথিবীতে মানুষ বড় স্বার্থপর প্রাণীমা। সবাই শুধুই নিজেরটা দেখে, আমিও তাই দেখেছি। অন্যায় জানা সত্ত্বেও ছেলের আবদার ফিরাতে পারিনি। জীবনে প্রথম সে ভালো কিছু চেয়েছে, ভালো মেয়েকে জীবনসঙ্গী করতে চেয়েছে। তোমায় পছন্দ করেছি। আমি বরাবরই তোমার মতো ভালো মেয়েকে আরুষের জীবনে দেখতে চেয়েছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে আজ। আপনার ছেলেকে আমি থাপ্পড় মেরেছি বলে সে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। এখানে তার পছন্দ নয়, কেবলই ক্ষোভ রয়েছে। রাগ মেটাতে আমায় শাস্তি দিতে বিয়ে করতে চাইছে। আমার জীবনকে নরক বানাতে বিয়ে করতে চাইছে। আপনার ছেলে একজন ধ্বংসাত্মক পুরুষ, ও শুধু ধ্বংস করতে জানে। তার ছেলে সুরে বলে, মারে, আরুষ আমার ছেলে, আমি ওকে চিনি, জানি। তোমার প্রতি নিশ্চয়ই ওর কোনো টান রয়েছে। প্রতিশোধ নিতে বিয়ে করতে হয় না, চাইলে এমনিও নেওয়া যেত। আমার ছেলে সত্যি ধ্বংসাত্মক, আমি মানছি, কিন্তু সে যখন শান্ত মস্তিষ্কে ধীরস্থির হয়ে তোমার চাইল তখন ওকে আমার ধ্বংসাত্মক মনে হয়নি। রাগ হলে আরুষ পাগলের মতো আচরণ করে। তোমার বেলায় তা করছে না, কারণ আরুষ তোমার প্রতি কোনো টান অনুভব করেছে। একদিন ঠিক বুঝবে, তুমিও বুঝবে মা। আমার নষ্ট ছেলের জীবন গুছিয়ে দেবে মা। জীবনটাকে অন্ধকার বানিয়ে রেখেছে। একটু আলোর, একটু ভালোর খুব প্রয়োজন ওর। আমার ছেলের জীবনের আলো হও না তুমি মা, প্লিজ মা। কান্নামাখা নরম কণ্ঠে হাত জোর করে বলে।
মেহের ভেবেছিল আরুষের বাবাকে সে ইচ্ছে মতো কিছু তিক্ত কথা শোনাবে, আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে তার অন্যায় হয়েছে। কিন্তু লোকটার ছলছলে ব্যথা ভরা চোখে তাকিয়ে মেহেরের রাগ গলে গেল আচমকা। নিজের দুঃখ বিপদ ভুলে মায়া মায়া নজরে তাকিয়ে রইল বাবার মতো লোকটির দিকে। মনে হচ্ছে তার বাবাটা তার কাছে অনুরোধ জানাচ্ছে, আদরে সুরে মা ডাকছে। কতদিন মেহের মা ডাকটা শোনে না। এই পৃথিবীতে মা বলে ডাকার মানুষটা তো আর জীবিত নেই। মেহেরের চোখ বেয়ে এক ফোঁটা জল বেয়ে পড়ল। আলতো হাতে রুহুল শেখের জড়ো করা হাত দুটো চেপে ধরল মেহের। নরম সুরে বলল, আপনি আমার বাবার মতো, আমায় এভাবে অনুরোধ করে ছোট করবেন না প্লিজ। যেটা আমি পারবো না তার অনুরোধ করবেন না আঙ্কেল, আমি সত্যি পারবো না। তুমিই পারবে মা, একটু চেষ্টা করে দেখোই না প্লিজ মা। মেহের চুপ করে থাকলো। এই লোকটিকে না বলতে ইচ্ছে করছে না। কি সুন্দর করে বারবার অনুরোধ করছে, মুখের উপর কি করে নাকচ করে দেওয়া যায়। এই যে ঘোর অভদ্রতা, বাবা তো তাকে অভদ্রতা শেখাননি। মেহেরের চুপ হয়ে থাকা অবস্থায় আরুষ পুনরায় ঘরে প্রবেশ করে। মেহেরকে বাবার হাত ধরে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। বোঝার চেষ্টা করে কাহিনী কি, কিন্তু বুদ্ধ মস্তিষ্ক শেষও বুঝলে তো। কিছু না বুঝে উঠে আরুষ নিজের ফর্মে ফিরে আসে আবার। ঠোঁট শয়তানি হাসি খেলিয়ে বলে, আমার হবু বউয়ের হাত ধরাধরি করছো বাবা? একটু পর তোমার ছেলের বিয়ে জেনেও তুমি কি মীর জাফরি বাদ দেবে না বাবা? হে প্রভু, তুলে নাও আমার মতো নিরীহ নবাবকে, তুমি তুলে নাও প্রভু। আরুষ, বাজে বকছো কিন্তু। কিচ্ছু বাজে বকছি না, এই যে এখনো হাত ধরেই রেখেছ বউ আমার। 5 মিনিটে কি এমন করলে বাবা সরাসরি হাত ধরে ফেললো? তুমি দেখি দারুণ মেয়ে পটাতে পারো। পুরো কচি সব একধারে পটে যাচ্ছে। আর আমি কি ছিলাম জীবনে? ছে। অশ্রাব্য কিছু শুনতে ইচ্ছে করছে না রুহুল শেখের। বেয়াদবের সাথে কথা বাড়াতে রুচিতে বাড়ছে, তাই বিনা প্রতিক্রিয়ায় চলে গেলেন তিনি। মেয়ের খেয়াল করলো আরুষ প্রতি মুহূর্তে হাসে। হাসির ধরন আলাদা আলাদা হলেও প্রতিবার তার গা জ্বলে ওঠে। ইচ্ছে করে ঘুষিয়ে মুখের মানচিত্র বদলে দিতে। শয়তান বেটা। মেহেরের দিকে এগিয়ে গিয়ে দেয়াল ঘড়ির দিকে তাক করে আরুষ। 9টা বাজে ইতিমধ্যে। রাত হয়েই গেছে, বেশি দেরি হলে গভীর রাত হবে বিয়ে শেষ হতে। কিন্তু মেহেরকে শাস্তি দেওয়ার জন্য আরুষের এতটুকু দেরিও সহ্য হচ্ছে না। যান চলো, বিয়ে করতে হবে। 9টা অলরেডি বেজে গেছে। বিয়ে করতে যদি 12টেই বাজেই, বাসর করে ঘুমাবো কখন? সকাল সকাল উঠে তোমার টর্চার করতে হবে না? মেয়েদের বুকে দেবে যাওয়া ভয়টা মাথাচাড়া দিল আবারও। ঘামতে শুরু করেছে সারা শরীর। ভীতমুখী অসহায়ের মতো বলল, আমায় মারুন কাটুন, কিন্তু বিয়ে করবেন না প্লিজ। এই শাস্তি আমায় দেবেন না, এর চেয়ে মৃত্যু শ্রেয়। মরবে তো অবশ্যই যান। তোমায় বিয়ে করে কি বাঁচিয়ে রাখবো ভেবেছ? এতদিনে সব ছাল মিটিয়ে টুস করে গুলি করে মাটি চাপা দেব। আই প্রমিস, একটু কষ্ট দিয়ে মারব না। জান্স নাটকীয় সুরে বলল, তাহলে দেরি কিসের? আমায় এক্ষুনি মেরে ফেলুন। প্রাণ থাকতে আপনার মতো চরিত্রহীনের কাছে নিজেকে বিলিয়ে দেব না, কখনো না। তাহলে বলছো বিয়ে করবে না? শান্ত কণ্ঠে বলল, প্রশ্নই আসে না। আমাকে মেরে ফেলুন ঝটপট। শক্ত গলায় বলল, যান। তোমায় কি বললাম তখন? তোমায় নিয়ে ছোড়াছুড়ি খেলবো, বেড শেয়ার করবো, উড়াধরা পিটাবো, তবেই না আমার শান্তি। এখনই মেরে দিলে কোনো মজা আসবে? শোনো মেহেরজান, তুমি আমায় বিয়ে করলেও বাসর হবে, না করলেও হবে। এখন তুমি ডিসাইড করো, বিয়ে করে বউ হয়ে আমার সাথে বাসর করবে, নাকি বিয়ে ছাড়া রক্ষিতা হয়ে। আমার কিন্তু কোনোটাতে আপত্তি নেই। তুমি যা ডিসিশন নেবে তাই হবে, বাকিটা তোমার চয়েস। ঘেন্না ভর্তি চোখে তাকায় মেহের। খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। এই লোকটা আর কত নিচে নামবে? ছি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা আপনি। আই জাস্ট হেট ইউ। আই ডোন্ট কেয়ার। কী করবি বল? সারা রাত পড়ে নেই আমার কাছে। কর্কশ গলায় বলল, মরে যাব। আমি আপনার প্রতিশোধ নেওয়া সহজ করে দিচ্ছি। আমি একাই মরে যাব, আপনার মারের প্রয়োজন নেই। তারপর হয় আমার মৃত শরীরের উপর রাগ পুষিয়ে নেবেন। ডেড বডি দিয়ে কি করবো জান? আমার তো জলজন্ত তোকে চাই। ছটফট করলে তবেই না মজা। ডেড বডিতে কি আর ফিলিংস আসে? ধিক্কারে সুরে বলে। মেয়ের চোখ বুঝে নেয় তৎক্ষণাৎ। শরীর কাঁপছে রাগে, ভয়ে, ঘেন্নায়। পাপিষ্ট লোকটাকে ভেতরের মন অভিশাপ করছে, ধ্বংস হোক, ধ্বংস হোক সে। এদিকে আরুষ খুব আগ্রহ নিয়ে মেহেরকে পর্যবেক্ষণ করে চলেছে। মেয়ের ভেঙে চুরে যাওয়া তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে, বুকে শান্তি ছড়িয়ে দিচ্ছে। চোখ খুলে এদিক ওদিক তাকাচ্ছে মেহের। কিছু যেন খুঁজছে, কিন্তু কি খুঁজছে নিজেও জানে না। অতঃপর সন্ধানে টি টেবিলের উপর ফলের ঝুড়িতে ধারালো ছুরি চোখে পড়ে তার। এক প্রহর অপেক্ষা না করে ছুটে গিয়ে ছুরিটা হাতে তুলল মেহের। দেরি না করে হাতের শিরা বরাবর চালিয়ে দেয় ছুরি। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো মেহেরের হাত থেকে। টকটকে লাল রক্ত ও হাতের প্রচণ্ড জ্বালায় মাথা ঘুরে উঠল তড়িৎ গতিতে। টি টেবিলের সাথে লাগোয়া চেয়ারে ভর দিয়ে
কোনো রকমে নিজেকে সামলে নিল সে। এত সব দেখে আরুষের উচিত ছিল একটু হলেও চমকানো, থতমত খাওয়া, কিন্তু অবাক কাণ্ড, তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। বরাবরের মতোই ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নির্বিকার চেয়ে রইল মেহেরের দিকে। চোখে মুখে এক ফোঁটা চিন্তার ছোপ দেখা যাচ্ছে না। সমতলে রক্ত ঝরে যাচ্ছে মেহেরের হাত বেয়ে, অথচ তার মনে এক চিমটি মায়া জন্মাচ্ছে না, ভয় লাগছে না, আশ্চর্যও হচ্ছে না, বরং সে ফুর্তিতে শেষ বাজাচ্ছে। এসব দেখে মেহের এক দফা থতমত খায়। মাথা ঝিমঝিম করছে, কিন্তু অজ্ঞান হচ্ছে না, মারা যাচ্ছে না। কেন মারা যাচ্ছে না? রক্তটা কি কাটলো না? তবে কি মেহের মরতে পারল না? নিয়তি কি এই শয়তান পাপিষ্টের হাতেই কি তার মৃত্যু লিখল? নাটক করা শেষ? আমি বুঝি না তোরা মেয়েরা এত নাটক করিস কিভাবে? এমন ভাব করছিস জীবনে বিয়ে করবি না, আর আমি তোকে ছুলে তোর গায়ে ফোসকা পড়ে যাবে। শরীরের জ্বালা তোদেরও কম না। স্বামী সন্তান ছেড়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া জাত তুই। আমার সামনে নাটক করবি না একদম, কেটে দুই টুকরো করে ফেলবো, হিংস্র কণ্ঠে বলল। মেহের কেঁপে উঠল সমসাময়িক, অতঃপর নিজেকে স্থির করলো। হঠাৎ তাকে এতগুলো কথা শুনিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না। কে কবে কার সাথে পালিয়েছে তার খোঁজ মেহের কি করে রাখবে? ও কি সব জানতা শমশের? মেহের কষ্ট চোখে তাকিয়ে তোয়াক্কাহীন সুরে বলল, আমি আবারও বলছি, দরকারে আমায় মেরে ফেলুন, কিন্তু বিয়ে করবেন না, এর ফল ভালো হবে না। বিয়ে করলে কি সমস্যা? ও তোর বয়ফ্রেন্ড আছে? ওসব নাগরকে ভুলে যা জান। তোকে যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারছি ততদিন তোর মুক্তি নেই। মন ভরে গেলে আমিই মেরে দিব, চিন্তা করিস না। মেয়ের শেষবারের মতো হাত জোর করে আরুষের সামনে বসে পড়ে, চোখের পানি ফেলে অনুরোধ করে, জীবন ভিক্ষা চায়। আরুষ তাতে ভ্রুক্ষেপ না করে ফার্স্ট এড বক্স এনে মেহেরের হাত ব্যান্ডেজ করে দেয়। মেহের অবাক হয়ে তাকিয়ে থাকে আরুষের দিকে। এত যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে কেন? এই লোকের সাথে যত্ন শব্দটা আদৌ কি মানায়? মেহেরের দিকে না তাকিয়েই আরুষ ভাবাবেগহীন হয়ে বলে, নেক্সট টাইম থেকে হাত পা কেটে নিজেকে রক্তাক্ত করো না জান। তোমার রক্তাক্ত করার জন্য আমি আছি তো। এর চেয়ে 1000 গুণ রক্তক্ষরণ হবে। ধীরে ধীরে রক্ত শুষে নেব আমি। সো নিজেকে হার্ট করার চিন্তা না করে কিভাবে আমার টর্চার সহ্য করবে সেটা চিন্তা করো। কি জানো তো, আরুষ কাউকে দয়া দেখায় না। তোমার হাত পা কাটায় আমি তোমার সিম্প্যাথি দেখাবো, এসব ভাবনা ভুলে যাও। বিয়েটা তাহলে হচ্ছে? হচ্ছে। এতটুকু বলে মেহেরকে টানতে টানতে ড্রয়িংয়ে নিয়ে আসে আরুষ। কাজে দ্রুত বিয়ে পড়ানো শুরু করলে কবুল পড়ার সময় আসে। আরুষ পটাপট 3 বার কবুল বলে ফেললেও মেহের মুখ দিয়ে একটা শব্দ বের করছে না। মেয়েটার মিউট মুডে থাকায় খেপে উঠলেন আরুষ। হুঙ্কার দিয়ে বলল, এখনো চুপ করে বসে আছিস কেন তুই? এক্ষুনি কবুল বল, বল বলছি। আরুষের হুঙ্কারে কাজী রুহুল শেখ ভরকে গেলেন, কিন্তু মেহেরের মধ্যে এক চুল নড়চড় কিংবা প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেল না। মেজাজ খিচে আসছে আরুষের, হাত নিষ্পিস করছে, ইচ্ছে করছে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিতে নরম গালে। তুই শুনতে পাসনি? কি বলেছি আমি, শুনতে পাচ্ছিস না? মেহের এবারেও নিশ্চুপ। আরুষের রাগের বহর তরতরিয়ে বাড়ছে, রাগ কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এক্ষুনি কবুল বলবি, নয়তো 2 মিনিটের মধ্যে আমার গার্ডসটা তোর ছোট ভাই মা সহ গোটা বাড়ি উড়িয়ে দিবে। বোম এখনও অ্যাক্টিভেট হয়নি। একটা কল করব, জাস্ট একটা। 2 মিনিটের মাথায় মা ভাইকে চিরতরে হারাবি। কি মারবো ওদের? মেয়ের ভীত দৃষ্টিতে তাকালো আরুষের দিকে। হাত পা কাঁপছে, বুক ধীপ ধীপ করছে। চোখের সামনে ছোট ভাই আর প্যারালাইসিস মায়ের চেহারা ভেসে উঠছে। এই পৃথিবীতে পরিবার বলতে মা ভাই ছাড়া কেউ নেই। শেষমেশ তার উইক পয়েন্টে হাত দিতে হলো আরুষের। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘেন্না তরতর করে বেড়ে যাচ্ছে। সত্যি এই ছেলেটার মতো নোংরা মানুষ পৃথিবীতে একটাও নেই, একটাও না। তুমি কি সন্ত্রাসী করা ধরেছ আরুষ? আমার মুখ ছোট করতে আর কত খারাপ হবে? এই খারাপের কি কোনো ধরন হয়? আহত গলায় বলল, আমি এমনই খারাপ ছেলে বাবা। কাজ উসুল করতে আরও 1000 গুণ খারাপ হতে পারি। কজ আমি খারাপ, দায়সারা ভাব নিয়ে বলে। তাই বলে তুমি হুমকি দিয়ে তুমি আমার ছেলে? আরুষ কি করে? আরুষ বাবার কথার কর্ণপাত না করে মেহেরের গাল চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, বুঝেছি তুই বিয়ে করবি না তো, তাহলে নিজের চোখে পরিবারের মৃত্যু দেখ, আমার কিচ্ছু করার নেই। মেহের ধরফরে উঠে বলল, আমি রাজি। সরে আসতে বলুন আপনার লোকেদের, আমি আপনার অবাধ্য হব না। গুড গার্ল, নাটক না করে তাড়াতাড়ি মুখ খুলে কবুল পড়বি। সারা রাত পড়ে নেই। বুকে পাথর চাপা দিয়ে মেহের কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। চোখ থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। বিয়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরুষ মেহেরের হাত ধরে বেরিয়ে যাওয়ার জন্য রওনা হলো। রুহুল শেখ ছেলের মতিগতি বুঝতে না পেরে ভ্রু কুঁচকালেন। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আরুষ কাট কাট গলায় জবাব দিল, বাসর ঘরে। 2 দিন কোনো ডিস্টার্ব করবে না। মীর জাফরি বন্ধ করে দাদু হওয়ার অপেক্ষা করো। 2 দিন পর দেখা হবে। টেক কেয়ার।
লজ্জায় মাথা নামিয়ে ফেলেন রুহুল শেখ। তাকে বলে বলুক, কিন্তু বাইরের লোকের সামনে অসভ্যতা করতে হবে কেন? এই ছেলে কি একটুও সভ্য হবে না? মেহেরকে টানতে টানতে নিজের ঘরে এনে ধপাস করে মেঝেতে ছুঁড়ে মারে আরুষ। ঝড়ের গতিতে দরজা বন্ধ করে বিছানায় আয়েশ করে বসে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকে আরুষ মেহেরের দিকে। এত জোরে ছুঁড়ে ফেলায় মেহের টাল সামলাতে না পেরে বাজেভাবে পড়ে মেঝেতে। শক্ত কার্পেটের উপর সজোরে লাগায় হাত ও পায়ের পাতায় আচমকে ব্যথা পায়। কাটা জায়গাটা কুটকুট করে ওঠে। মেয়ের শব্দ করে কেঁদে ফেলল। চোখের পানি বাদ মানছে না। আরুষ কী জন্য রুমে টেনে এনেছে তা বুঝতে বাকি নেই মেহেরের। সবচেয়ে দামি সম্পদ লুট হবে ভাবলেই মরে যেতে ইচ্ছে করছে। মৃত্যু কেন কাছে আসছে না? এই চরিত্রহীন ছেলেটার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে মৃত্যু কি ভালো ছিল না? অন্তত কলঙ্কিত তো হতো না। আমি জানি তুই এখন বাংলা সিরিয়ালের নায়িকার মতো ঢং ধরে বলবি আমাকে যেতে দিন, ধরবেন না। কিন্তু আমি নায়ক নই, আমি ভিলেন। তাই আমি তোকে রিয়াদ করব না। তো মেন্টালি তুই প্রস্তুত? যান, মেরে ফেলুন, কিন্তু আমার গায়ে হাত দিবেন না, খুন করে ফেলবো। দাঁতে দাঁত চেপে বলে। তাই নাকি? কি করে খুন করবি? শয়তানি হাসি দিয়ে বলে, আমার জীবন কোনো খেলনা নয়। আপনি পস্তাবেন। পাপ বাপকেও ছাড়ে না। জ্ঞান দিবি না। আমি জানি আমি পাপী, পাষণ্ড, অমানুষ। তাই আমার ভয় নেই। শয়তানের পাপের ভয় থাকে না। তুই প্রিপেয়ার তো? বললাম না খুন করে ফেলবো। আমার সাথে প্রতিশোধ খেলতে আসবেন না। যাহার নাম বানিয়ে দিব জীবন। আমি আপনাকে ভয় পাই না, শক্ত কণ্ঠে বলল। তাহলে বলছিস এসব করার পূর্ব অভিজ্ঞতা আছে তোর? কি ছিল বয়ফ্রেন্ড? মেয়ের চোখ থেকে আগুন ঝরছে। মানুষ ভয় পেতে পেতে একটা সময় ভয়কে আর ভয় পায় না, বিপদকে চোখ রাঙিয়ে মোকাবিলা করে। মেয়ের বুঝেছে এখন সে যত ভয়ে কুকড়ে যাবে ততই আরুষ তাকে চেপে ধরবে। নরম হলে তার চলবে না। সর্বশক্তি প্রয়োগ করে বাঁচতে হবে এর হাত থেকে। থ মেরে বসে থেকে মেহের বুদ্ধি খাটালো। আরুষি দেখে হঠাৎ দুর্বল দৃষ্টি ফেলে চোখ বুজে জ্ঞান হারানোর অভিনয় করে ধপ করে মেঝেতে পড়ল। আরুষ কিঞ্চিত ভ্রু কুচকালো। মেয়েটা কি অজ্ঞান হয়ে গেল? হঠাৎ অজ্ঞান হবে কেন? ভয়ে? বিস্ময় নিয়ে মেহেরের গালে হালকা হাতে কয়েকটা থাপ্পড় দিল আরুষ। কয়েকবার ডাকলো। মেয়ের আচমকা চোখ খুলে তাকিয়ে আরুষের নাক বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দিল। ঘটনা এত দ্রুত ঘটল যে আরুষ কিছু ঠাউর করতে পারল না। নাকে বেশ জোরে ব্যথা পাওয়ায় আকস্মিক নাক চেপে ধরল। দেখলো নাক থেকে হালকা রক্ত বের হচ্ছে। মেহের এই সুযোগ কাজে লাগিয়ে নিজের ওড়না দিয়ে আরুষের হাত বেঁধে ফেলল। দৌড়ে বিছানা থেকে আরুষের ফোন তুলে নিয়ে আরুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খুলে বেলকনির দরজা আটকে দিল। হাঁপাতে হাঁপাতে কল করলো কাউকে। দুবার রিং হতেই কল রিসিভ করলো সেই ব্যক্তিটি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহের। কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আমাকে বাঁচাও। ওই ছেলেটা আমায় ধরে এনেছে, প্লিজ আমায় বাঁচাও। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির বুক ছ্যাদ করে উঠল। ভরকে গেল সে। প্রচণ্ড অবাক হয়ে চিন্তামাখা সুরে প্রশ্ন ছুড়ল, মেহু তুই কোথায়? মেহু, ফোন বন্ধ কেন? ঠিক আছিস তুই পাখি? মামি তোর চিন্তায় কান্নাকাটি করছে। কি হয়েছে খুলে বল, প্লিজ জলদি বল। আমার ভয় করছে মেহু, ভয় জড়ানো কণ্ঠে বলল। আমাকে নিয়ে যাও ভাইয়া, আমি তাকে বেশি সময়ের জন্য আটকাতে পারবো না। আমার ক্ষতি করে দেবে। আমাকে বাঁচাও, আমি মরে যাব। কে ক্ষতি করবে মেহু? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বল কি হয়েছে। ওই ছেলেটা। আরও কথা শেষ হওয়ার আগেই মেহেরের হাত থেকে কেউ একজন ফোন কেড়ে নিয়ে সাপটে চর বসালো গালে। মেহের আর্তনাদ করে মেঝেতে পড়ল। ফোনের ওপাশে ব্যক্তির কলিজা শুকিয়ে উঠল তৎক্ষণাৎ। আতঙ্কে চোখে জল চলে আসলো। চিৎকার করে ডাকতে থাকলো, এই মেহু কথা বল, তুই ঠিক আছিস মেহু? শুনতে পাচ্ছিস? আরুষ তক্ষুনি ফোন কেটে মেহুরের চুল টেনে ধরে দাঁত কিরমির করে বলল, আমায় আঘাত করা? তোর তেজ এখনও কমেনি না? আজ তোর এমন অবস্থা করব আর জীবনে সাহস দেখাতে ইচ্ছে করবে না। ভয়ানক রেগে গিয়ে বলল। ব্যথায় ভয়ে ফুপিয়ে উঠল মেহের। কাপা কাপা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু আরও শুনল না। মেহেরের চুল ধরে টানতে টানতে ঘরের মাঝামাঝি ফেলে দিল। আগুন চোখে তাকিয়ে গর্জন করে বলল, ভেবেছিলাম তোকে সাময়িক ভয় দেখিয়ে কষ্ট দিব, ছুব না, কিন্তু তুই ভালোর জাত না। আমায় খারাপ হতে বাধ্য করলি যখন, তখন আমার আর কিছু করার নেই। এখন যা হবে সব তোর দোষে হবে। দম্ভ গুড়িয়ে ধূলিসাৎ করতে হয় কিভাবে আরুষ জানে। হাত জোর করে বলছি, আমার এত বড় ক্ষতি করবেন না। আমার মেরে ফেলুন, কিন্তু আমায় ছোবেন না। কান্না করতে করতে বলল, আমি ছুলে তুই বেঁচে থাকবি আদৌ? মেরে দেব না, হিংস্র কণ্ঠে বলল। আর কিছু না বলে আরুষ মেহেরের হাত টেনে ধরে বিছানায় ফেলে দিল। অসম্ভব রাগালো অবস্থায় পরনের কালো শার্ট খুলে ফেলে দিল দূরে। মেহের দমল না তবুও। বাচ্চার শেষ চেষ্টায় আরুষের সবচেয়ে সেন্সিটিভ পজিশনে লাথি বসালো একটা, কিন্তু দুর্ভাগ্য লাথি জায়গা মতো না পড়ে আরুষ ব্যথা পেল না একটু। রাগে জ্বলতে জ্বলতে বলল,
তুই আমার ভবিষ্যৎ নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? হাউ ডেয়ার ইউ! অন্ধকার ভবিষ্যৎ থাকার চেয়ে না থাকাই ভালো। আমার ছুতে আসলে ওই ভবিষ্যৎ আমি গুড়িয়ে দেব। তোর সাহসের তারিফ না করে পারছি না। বেশ, কে কারে গুড়িয়ে দেয় তাই দেখি। মেহেরের উপর ঝাঁপিয়ে পড়ল আরুষ। মেহেরের হাত পা চেপে ধরল সর্বশক্তিতে। ভয়ে চিৎকার করলো মেয়েটা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করলো, এই ছেলেটা স্পর্শ করার আগে তার মৃত্যু হোক কিংবা অজ্ঞান হোক। কী করে সহ্য করবে এই যন্ত্রণা? কিন্তু বিধিবাম কোনো প্রার্থনা পূরণ হলো না। আরুষের ধারালো দাঁতের কামড় সহ্য করতে না পেরে আর্তনাদ করল। সেদিকে আরুষের খেয়াল হলো না। মেয়ের নরম ঠোঁট কামড়ে ধরল বিষম রাগে। পরক্ষণে ঠোঁট কেটে নোনতা রক্ত বেরিয়ে এলো। সে রক্ত রাগের বহরে গিলে ফেলল আরুষ। মনের যাবতীয় ঝাঁজ মেটালো ঠোঁটের ওপর। ঠোঁট ছেড়ে দিয়ে শরীরে মুখ গুজে দিতে মেহেরের শরীরে ঘ্রাণ আরুষকে অদ্ভুত নেশায় ডুবিয়ে দিল। জীবনে কত নারীর সাথে বেড শেয়ার করেছে তার হিসাব আরুষের অগণিত। কারো স্পর্শে আজ অব্দি আরুষের নেশা হয়নি, কিন্তু এই মেয়েটার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও কীভাবে এমনটা ঘটছে? মেয়েটা তার বউ হয় বলে? আরুষের মনে পড়ে গেল মেহের সম্পর্কে তার বউ। ব্যাস, কথাটা খেয়াল হতে রাগ যেন অর্ধে কমে আসলো তার। হাতের বাঁধন শক্ত করে মেহেরের চোখের দিকে তাকালো সে। টলটলে চোখে এক ঝিল অথই জল। কি দারুণ মায়াময় চোখ! তাকিয়ে থাকতে থাকতে প্রজ্ঞার নেশা পেয়ে বসলো আরুষ। নরম হয়ে আসা মন নেশাগ্রস্ত হয়ে বিধ্বংসী হয়ে উঠল যেন। মেয়ের খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে করতে গলা ফাটিয়ে চিৎকার করতেই থাকলো, কিন্তু একজন পুরুষের শক্তির কাছে হেরে গেল। এক পর্যায়ে সব শক্তি ফুরিয়ে আসলো তার। গলা দিয়ে কোনো আওয়াজ বের হওয়ার পরিবর্তে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসলো শুধু। শরীরের উপর এহেন তীব্র বিষসম অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারালো একসময়। গভীর রাত। আবছা অন্ধকার ঘরে ফুরফুরে আমেজে শুয়ে আছে আরুষ। পাশেই মেয়ের অজ্ঞান হয়ে পড়ে আছে। আরুষের রাগ ঝরে মেজাজ ফুরফুরে যাওয়ার কারণটা বোধহয় শারীরিক তৃপ্তি। মনে পৈশাচিক শান্তি বিরাজ করছে তার। সুখ অনুভূত হচ্ছে। জীবনের প্রথম হালাল সম্পর্কের পরিণয় স্পর্শে জড়িয়েছে। তাই জন্য কি এত ভালো লাগছে কে জানে। মেয়ের মুখে তাকিয়ে আচমকা মায়া জাগে আরুষের। ড্রিম লাইটের হালকা আলোয় জখম ঠোঁটে শুকিয়ে যাওয়ার জমাট বাঁধা রক্তকণা দেখা যাচ্ছে দিব্যি। এলোমেলো চুল ও শরীরে অজস্র আঁচড়, সব মিলে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মেয়েটার বিধ্বস্ত হওয়ার পেছনে হাত কেবল আরুষেরই। আচ্ছা, রাগ করে কি কোনো ভুল সিদ্ধান্তই নিল সে? ভাবনায় ফুল স্টপ বসালো আরুষের ভেতরের মন। হিসিয়ে বলল, অপমানের মুখ্য বদলা নিয়েছিস, বেশ করেছিস। বেয়াদব মেয়েটার উচিত শিক্ষা হয়েছে। তুই কোনো ভুল করিসনি। আরুষের কখনো ভুল হতে পারে না। নারী ছলনাময়ীর জাত। কোনো নারীর প্রতি মায়া দেখালেই সে ভয়ঙ্করী হয়ে ওঠে। ঠকায় দিন শেষে। নারীর মায়া মমতা পাওয়ার যোগ্য নয়। আরুষের কিঞ্চিত গলে যাওয়া মন বিষিয়ে দিতে ভাবনাগুলো যথেষ্ট ছিল। আবারও বুকের ভিতর বাসা বাঁধল রাগ, একরাশ ঘেন্না। মেহেরের প্রতি মায়া ভাবনাগুলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। বহুবার ধাক্কা দিল আরুষ মেহেরের শরীরে। তাতে কাজ না হয় এক গ্লাস পানি ছড়িয়ে মারল মুখে। মেয়ের জ্ঞান ফিরে এলে পিটপিট করে তাকালো চারিদিকে। নিজের অবস্থান টের পেয়ে ভুলে থাকা যন্ত্রণা চেপে বসলো বুকের মধ্যিখানে। নিঃশব্দে চোখ ভিজালো। পাশে আরুষ বসে আছে কোমরে টাওয়াল পেঁচিয়ে। দৃষ্টি মেহেরের দিকে। মেয়ের এক পলক আরুষকে দেখিয়ে নিয়ে ঘেন্নায় চোখ সরালো। গায়ের চাদর গলা অবধি টেনে আবৃত করলো নিজেকে। আমার বিছানা থেকে সর, নিচে ঘুমা যা। মেয়ের অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা এত খারাপ কেন? শেষ পর্যন্ত খারাপ ছেলেটার হাতে ধর্ষণ হতে হলো। নিয়ন্ত্রণহীন মেহের ফুপিয়ে কেঁদে ফেলল। কলিজাটা মনে হচ্ছে কেউ কেটে খেয়ে ফেলছে। বিধাতা তার ভাগে এত বড় অবিচার কেন লিখলেন? কি করে বেঁচে থাকবে এখন? তোকে কি বললাম শুনিসনি? এক্ষুনি বিছানা থেকে না নামলে জানে মেরে দেব। নাম তাড়াতাড়ি। বিরক্তি নিয়ে বলল। মেয়ের ওঠার চেষ্টা করতে নিলে শরীরের বিষ ব্যথা কাবু করে ফেললো তাকে, যার দরুন অস্ফুট সুরে আর্তনাদ করলো। আরুষের রাগ হলো। মনে করলো মেয়েটা রাতের মতো অভিনয় করছে আবারও। চাপা রাগ নিয়ে চাদর সহ মেয়েরকে পাজা কোলে তুলে বাথরুমে নিয়ে গিয়ে দাঁড় করালো আরুষ। জোরে শাটে ঝর্ণা ছেড়ে ভিজিয়ে দিল শরীর। ক্ষত জায়গাগুলোতে ঠান্ডা পানি কাটার মতো বিঁধল যেন। চিৎকার করার শক্তি নেই, মনে হচ্ছে শরীরে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। মেয়ের চিৎকার করতে পারল না, কেবল চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিল নিশ্চুপে। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না বেশিক্ষণ। সারাদিন খাওয়া হয়নি কিছু। গলা ফাটিয়ে সন্ধ্যা থেকে চিৎকার কান্নাকাটি করে যাচ্ছে। তারপর আরুষের হিংস্রতা। বিধ্বস্ত মেয়ে সহ্য করতে পারছে না এত কিছু। আবারও জ্ঞান হারায় সে। আরুষ প্রচণ্ড বিরক্ত। ক্ষণে ক্ষণে নাটক অসহ্য ঠেকছে। গাল চেপে ধরে মেহেরকে ডাকলো আরুষ। কোনো সাড়া নেই দেখে শিউর হলো, আবার জ্ঞান হারিয়েছে। বিরক্তিতে সাইডে রেখে বাথরুমের দেওয়াল ঘেঁষে বসিয়ে দিয়ে বাথরুমে আটকে রেখে রুমে আসলো তাকে। থাক, বাথরুমে পড়ে থাক, আর একটু শাস্তি পাক। সকালেরটা সকালে দেখা যাবে। আরুষের ক্লান্ত লাগছে, লম্বা ঘুম দিলে বোধহয় ভালো লাগবে।
বিছানার মাঝ বরাবর পিঠ টান টান করে শুতেই পিঠে কেমন যেন চিপচিপে আঠালো অনুভূতি হলো তোর। বিষয়টা অস্বাভাবিক মনে হয় লাইট জ্বালিয়ে যা দেখলো তাতে আরুষের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। গোটা বেডশিটে টকটকে তাজা রক্ত, মনে হচ্ছে কোনো পশু জবাই দেওয়া হয়েছে আরুষের খাটে। মাথা চক্কর দিয়ে উঠল আরুষের। জীবনে এত রক্ত একসাথে কবে দেখেছে মনে পড়ছে না। মানছে মেহের ভার্জিন, কিন্তু তা বলে অস্বাভাবিক রক্তক্ষরণ। আরুষ দৌড়ে আসে বাথরুমে। দরজা খুলে মেহেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। মেহেরের গায়ে পড়া পানি শরীর ভেদ করে রক্ত লাল হয়ে বেয়ে যাচ্ছে নিরন্তর। রংটা বেশ গাঢ়। ভীত আরুষ মেহেরকে জ্ঞানে আনার চেষ্টা করলো প্রথমে। গালে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে জ্ঞান ফেরানোর প্রচেষ্টা চালালো নিরন্তর। না, তাকাচ্ছে না মেয়েটা। এদিকে রক্তক্ষরণও থামছে না। এমন চলতে থাকলে মেহের মারা যাবে নিশ্চিত। মেহেরকে অযথা মারার উদ্দেশ্য তো আরুষের কোনো কালে ছিল না। চট জলদি মেহেরকে বের করে বিছানায় শুয়ে দিল আরুষ। মেহেরের আর কোনো জামা নেই বলে একটু আগের পরনে ছেঁড়া জামায় আবৃত করলো তাকে। জামাটা আরুষই রাগের মাথায় ছিঁড়েছিল তখন। খুব বেশি না, জামার দু হাতের এক ফালি কাপড়ের টুকরো ছিঁড়ে গেছে জোরে টান পড়ায়। দেরি না করে কোনো রকমের টি শার্ট গায়ে চড়িয়ে মেহেরকে আবারও কোলে তুলে হাসপাতালে রওনা হলো। পথে যেতে যেতে ফোন করে কেবিন বুক করে গাইনোলজিস্টকে ইমার্জেন্সি খবর দিতে বলল রিসেপশনিস্টকে। সেই সাথে আরুষের ঘনিষ্ঠ বন্ধু মাহিনকেও হাসপাতালের ঠিকানায় নিয়ে আসতে বলল। 15 মিনিটের মধ্যে আরুষ হাসপাতালে পৌঁছালো। পৌঁছে চেঁচিয়ে চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে লাগলো। রিসেপশনিস্ট আরুষকে চেনে। আরুষের বিহেভিয়ার তার অজানা নয় বলে দ্রুত ডাক্তারকে ডাকতে গেলেন তিনি। এরই মাঝে নতুন জয়েন করা একজন ডাক্তার ছুটে এলো আরুষের অবাঞ্ছিত চেঁচামেচি শুনে। মেহেরের কালশিটে পড়া ঠোঁটসহ ফ্যাকাশে চেহারা দেখে ডাক্তার থমকে গেলেন। নির্ঘাত রেপ কেস। ইস, মেয়েটার কি অবস্থা করেছে জালিম! রক্ত মাংসে গড়া মানুষ কিভাবে পারে পশু হয়ে যেতে? ডাক্তারের গলায় স্টেথোস্কোপ ঝুলতে দেখে আরুষ ডাক্তারের সামনে সামনে গিয়ে বলল, এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করুন। মূর্খের মতো দাঁড়িয়ে কেন আছেন? দেখছেন না পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল? ডাক্তার স্বাভাবিক সুরে জবাবে বলল, যেহেতু রেপ কেস, আগে পুলিশে রিপোর্ট করুন, তারপর ট্রিটমেন্ট হবে, এর আগে নয়। রাগে মাথায় ফিউজ কেটে গেল আরুষের। ওয়ার্ড বয় ইতিমধ্যে স্ট্রেচার নিয়ে হাজির হয়েছে। মেয়েরকে সেটা শুয়ে দিয়ে আরুষ ডাক্তারের কলার চেপে ধরল আকস্মিক। দাঁত কটমট করে ঠান্ডা হুমকি দিয়ে বলল, শালা, তুই এক্ষুনি আমার বউয়ের ট্রিটমেন্ট করবি নাকি তোর বউকে ধরে এনে এর চেয়ে খারাপ অবস্থা করব? আরুষের রেহেন জবাবে ডাক্তার বেশ থতমত খেল। বউর সাথে কেউ এরকম হিংস্র হতে পারে ভেবে ভেতর ভেতর কেঁপে উঠল। সাথে আতঙ্কিত হলো আরুষের হুমকিতে। যে নিজের বউকে ছাড়ে না, সে অন্যের বউকে কী করতে পারে ভাবতেই সদ্য বিয়ে করা বউটার কথা মনে পড়ে গেল। মাত্র 8 দিন হলো বিয়ে হয়েছে তার। লজ্জায় বউর সাথে ঠিকভাবে মিলেমিশে উঠতে পারেনি এখনও, এরই মধ্যে অশুভ লোকরা হুমকি দিয়ে বসলো। ডাক্তার কিছু বলার আগে রিসেপশনিস্ট মেয়েটি ছুটে এলো। ডাক্তারকে ফিসফিস করে বলল, বড় লোকের বেয়ারা ছেলে স্যার, এর সাথে শুধু শুধু ঝামেলা জড়াবেন না। লোক সুবিধার না। আপনি মিস সিনথিয়াকে বলুন ট্রিটমেন্ট শুরু করতে। মেয়েটার কিছু হলে হসপিটাল বন্ধ করিয়ে দম নেবে। ডাক্তার দমে গেল। এক মুহূর্তের জন্য নিয়মকানুন ভুলে ভয়ে ভয়ে মেহেরকে ওটিতে শিফট করার ব্যবস্থা করলো। ডক্টর সিনথিয়াকে যতটা পারে সাহায্যও করলো, কিন্তু রোগীর চিকিৎসা করার জন্য যে ডিটেলসগুলো অনিবার্য প্রয়োজন সেসব কিচ্ছু কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি লোকটি। অ্যাডমিট করতে ফর্ম পর্যন্ত ফিল আপ করেনি। সব কাজ ক্ষমতার জোর খাটিয়ে করলে কি চলে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আরুষকে জিজ্ঞেস করলো, আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ কি? এক্ষুনি বলুন, 2 ব্যাগ রক্ত দিতে হবে। আরুষ স্বাভাবিকভাবে জবাব দিল, জানি না, টেস্ট করিয়ে জেনে নিন। বয়স কত ওনার? জানি না। পুরো নাম কি? ডাকনাম মেহের। পুরো নাম মনে পড়ছে না। ডাক্তার আশ্চর্য চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। এই লোকটা না পেশেন্টের হাজব্যান্ড? কেমন হাজব্যান্ড যে বউর বয়স জানে না, নাম জানে না? হাজব্যান্ডের কোনো ছিঁড়ে আছে এর মধ্যে? ডাক্তার বিতৃষ্ণার সাথে সাথে বিরক্ত হলো বেশ। চাপার রাগ নিয়েই বলল, কেমন হাজব্যান্ড আপনি? ওয়াইফের ডিটেলস জানেন না, অথচ রাতবিরেতে বউকে পার্সোনালি অ্যাটাক করে হসপিটালাইজড করেছেন। আপনার মতো মানুষদের জন্য দেশটা রসাতলে গেল। হাজব্যান্ড তো নয়, রেপিস্ট সব। বেশি না বকে ট্রিটমেন্ট কর যা। আমাকে জ্ঞান দিতে আসলে তোর বউ অক্ষত রাখবো না। আমার বউকে ঠিক করবি এক্ষুনি, হালকা চিৎকার করে বলল। ডাক্তার ঠিকই মনে মনে ফুঁসে উঠল রাগে, কিন্তু মুখে এক বিন্দু প্রকাশ করল না। মনটা দাম্ভিক সুরে আওড়ালো, ব্লাডি ব্ল্যাকমেলার!